আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? দেখেন তো একটু কাইন্ডলি আমাকে বলবেন সাউন্ড হচ্ছে কিনা। আসলে গতকালকে আপনাদের ক্লাস ছিল, কিন্তু জুমের টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাস। আচ্ছা, আজকে আপনাদের এই জন্য আজকের ক্লাসটা, গতকালকের ক্লাসটা আজকে দেওয়া। তো এর আগে আমাদের যেটা হোমওয়ার্ক ছিল, আপনাদের বলছিলাম যে একটা হোমওয়ার্ক ছিল যে ফ্রিতে আপনারা একটা ওয়েবসাইট মেক করে নেবেন। এটা কি সবাই করছেন? ফ্রিতে ওয়েবসাইট মেক করছেন? আসলে ক্লাসে উপস্থিত সংখ্যা দেখে মনে হচ্ছে যে সবাই জানে না আজকে যে আজকে ক্লাস। আবার অনেকে আছেন, মাত্র 90 জন উপস্থিত। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করি কেমন? তো আমাদের ফ্রি ওয়েবসাইটটা যারা যারা মেক করছেন অনেক ভালো, আমার মনে হয় প্রত্যেকেই করছেন। দু একজনের যদি প্রবলেম হয় হতে পারে, বাট আপনারা তাহলে অন্য মেইল দিয়ে ট্রাই করবেন। আর ওয়েবসাইটটা, অনেকে আছেন যারা ওয়েবসাইটে মেক করছেন বাট পরবর্তীতে লগ ইন করতে পারতেছেন না। এরকম কে আছে বলেন তো? এরকম কেউ আছেন যারা ওয়েবসাইটে মেক করছেন বাট লগ ইন করতে পাচ্ছেন না? না না, ব্লগ স্পট, ব্লগ স্পট হবে না। ব্লগ স্পট অ্যান্ড ওয়ার্ডপ্রেস টু আর ডিফারেন্ট। এইটার ড্যাশবোর্ড আলাদা, ওইটার ড্যাশবোর্ড আলাদা। আচ্ছা, তো আমার মনে হয় না যে এটা তো একদম ইজি প্রসেস, তাই না? শুধুমাত্র শুধুমাত্র ভিডিও দেখবেন অ্যান্ড করবেন। তো দেখেন, ফ্রি ওয়েবসাইট যেটা, আপনারা জাস্ট কোনটা কি লিখে সার্চ করবেন, pantheon.io, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে চলে যাবেন, দেন গেট স্টার্টেতে যাবেন। আমি এই মেইলটা করছি কিনা আমার জানা নাই, বাট তারপর ট্রাই করি। তারপর এখান থেকে এই যে কন্টিনিউ উইথ গুগল, যারা লগ ইন করতে পারেন নাই বা লগ ইন করতে পারতেছেন না, দেন মেইলটা আপনারা এখান থেকে কি করবেন, সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর যদি কোনো ওয়েবসাইট আপনারা আপনাদের মেইল থেকে করে থাকেন, দেন আপনাদের লগ ইন করবেন কিভাবে? লগ ইন করার জন্য, আচ্ছা এইটা তো করা নাই, এই মেইলে করা নাই। আচ্ছা একটু ওয়েট, গত ক্লাসে কোন মেইল দিয়ে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম। আচ্ছা, এরকম কারো আছে নাকি প্রবলেম? যদি না থাকে তাহলে দেখাবো না যে ওয়েবসাইটটা মেক করছেন কিন্তু আপনারা লগ ইন করতে পারতেছেন না। এরকম কেউ আছেন আপনাদের মধ্যে? আচ্ছা আমি বলে দেই, লগ ইন করার জন্য আপনারা এই যে এখান থেকে সাইটে যাবেন, বুঝছেন? কন্টিনিউ উইথ গুগলে যাওয়ার পর এখান থেকে সাইটে যাবেন। আচ্ছা, আপনার ওইটা না দেখালে হবেই না, একটু ওয়েট, আমি অন্য একটা মেইলে যাচ্ছি। এখন কোন মেইলে যে তৈরি করলাম, মেইল তো অনেকগুলা, যার কারণে খুঁজে বের করতে প্রবলেম হচ্ছে গত ক্লাসটা কোন মেইলে তৈরি করলাম। আচ্ছা, যারা যারা তৈরি করছেন তারা তো প্লাগইন ইনস্টল করতে পারছেন, তাই না? তো এখানে আমার মনে হয় না বোঝার বা
এই যে এখান থেকে আপনারা সাইটে চলে যাবেন, হোম আছে, দেন হচ্ছে সাইট আছে। সাইটে যাওয়ার পর আপনাদের এরকম এই যে সাইট নেম থাকবে যেটা দিয়ে তৈরি করছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা এই জায়গা থেকে, আমার এটা ফ্রিজ হয়ে গেছে অনেক দিন যাবত, এটাকে লগ ইন করা হয় না, যার কারণে এটা ফ্রিজ হয়ে গেছে। এটাকে আনফ্রিজ করতে হবে। আনফ্রিজ করতে একটু সময় লাগবে, একটু ওয়েট। এইটা আসলে শুধুমাত্র এখানে না, আপনার গুগলের যত ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট যদি আপনি দীর্ঘদিন যাবত ওই ওয়েবসাইটটা যদি লগ ইন না করেন, ওইটা ফ্রিজ হয়ে যায়, মানে জমে যায়। বাট ওয়েবসাইটটা যখন আপনি আবার নতুন করে লগ ইন করতে যাবেন, গুগল ওইটা বলে দেবে যে আপনার ওয়েবসাইটটা ফ্রিজ হয়ে গেছে। এখন কি করা লাগবে? ওইটাকে আনফ্রিজ করতে হবে। আচ্ছা, এসিও হেদায়েত @gmail.com, ওইটাতে খুলছিলাম তাই না? ওকে। আচ্ছা, এইটা হচ্ছে, সমস্যা নাই, আমি তারপরে দেখতেছি। SEO Hedayat @gmail.com। এই যে অনেকগুলো মেইল থাকার কারণটা হচ্ছে অনেকগুলো ব্যাচের ক্লাস হয়, তো একটা ড্রাইভে হচ্ছে 15 GB করে স্পেস থাকে, যার কারণে আমার হচ্ছে এই কাজটা করতে হয়। তাছাড়া কোনো প্রয়োজন নাই। এসইও হেদায়েত, আচ্ছা, এইটাতে করা হয়েছিল। Pantheon.io। ছোট্ট একটা কাজ দেখাতে অনেক সময় লেগে গেল। সমস্যা নাই। এই যে এখান থেকে আপনারা এই যে সাইটে যাবেন, সাইটে যাওয়ার পর এই যে সাইট নেম, এখানে যাবেন। সাইট নামের এই জায়গায় যাওয়ার পর, এইটাও তো হবে না, এটাও না, এটা একটু সময় লাগবে। আচ্ছা, যাই হোক, এটা এটা শুরু হোক, আমরা নেক্সট ক্লাস শুরু করি, এটা আসতে থাকুক। কিভাবে লগ ইন করবেন ওইটা আমি দেখাবো। আমার মনে হয় সবাই লগ ইন করতে পারতেছেন, একজন দুইজন পারতেছেন না। তো যারা যারা একজন দুইজন পারতেছেন না, আমি ওইটা দেখাবো। তো আমাদের দেখেন, এসিওর কাজটা হচ্ছে, আমি বলছিলাম আপনাদের যে এসিওর কাজটা হচ্ছে ধাপে ধাপে কাজ। ফার্স্ট আমরা কি করলাম? ফার্স্ট হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম। কিওয়ার্ড রিসার্চ করলাম। তো কিওয়ার্ড রিসার্চ করার পর ওই কিওয়ার্ডটা দিয়ে মূলত ক্লায়েন্ট কি করে? ক্লায়েন্ট কন্টেন্ট রাইট করে। ক্লায়েন্ট কি করে? ক্লায়েন্ট হচ্ছে কন্টেন্ট রাইট করে। যে কন্টেন্টটা আমাদেরকে কি করতে হয়? কন্টেন্টটাকে অপটিমাইজেশন করতে হয়। তো আজকের ক্লাসে আমি আপনাদের এটাই দেখাবো, যে কন্টেন্টের বিষয়ে আমি স্পেশালি আলাদা করে একটা ক্লাস আমি আপনাদেরকে নেব কন্টেন্টের বিষয়ে। কিন্তু আজকের ক্লাসে আমি দেখাবো যে আমরা যদি একটা কন্টেন্ট পাবলিশ করতে চাই বা পোস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে কন্টেন্ট পাবলিশ করব, একটা ওয়েবসাইটে কিভাবে কন্টেন্ট পাবলিশ করব। আসলে আমরা যেটা এখন শিখবো সেটা হচ্ছে অন পেজ এসইও। অ্যান্ড অন পেজ এসইওর মধ্যে আমাদের কিছু রুলস আছে, যেটাকে গুগল অ্যালগোরিদম অনুযায়ী আমাদেরকে এই রুলসটা মেনটেন করতে হয় অন পেজ এসইওর মধ্যে। এখন এই অন পেজ এসইওর মধ্যে যে রুলস গুলো আছে এটাও দেখবো, অ্যান্ড কন্টেন্টকে আমরা কিভাবে পাবলিশ করতে পারি এটাও দেখবো। দেখেন, আমি যে কোনো একটা ওয়েবসাইটে যদি আমি যাই, এখান থেকে, ওকে, আমরা যেটা ফ্রি ওয়েবসাইটটা তৈরি করছি, ফ্রি ওয়েবসাইট অ্যান্ড পেইড ওয়েবসাইটের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার ওই ড্যাশবোর্ড অ্যান্ড এই ড্যাশবোর্ডটা সেম। যদি আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও অ্যান্ড ক্লাসিক এডিটরটা ইনস্টল করে রাখি, তখন আমরা যদি পোস্টে যাই, পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে যাই, আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেটা হয়, যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদেরকে কন্টেন্ট দিয়ে দেয়। কন্টেন্ট দিয়ে দেয়, আমাদেরকে পাবলিশ করতে হয়, দেন হচ্ছে ওইটার এসইও করতে হয়। এসইওটা করতে আজকে আমরা যাব না, বাট কন্টেন্টটা আমরা কিভাবে পাবলিশ করব এইটা আমরা দেখব। দেখেন,
ওকে। তো ক্লায়েন্ট আপনাকে কেমন কন্টেন্ট দেবে ওইটা আগে আমি বের করি। ওকে। তো ক্লায়েন্ট আপনাকে এই ধরনের একটা কন্টেন্ট দিয়ে দিবে। এই ধরনের একটা কন্টেন্ট ক্লায়েন্ট দিয়ে দিবে, টাইটেল দেবে, মেটা ডেসক্রিপশনও দিতে পারে। তো অ্যান্ড হচ্ছে এইরকম এইরকম সম্পূর্ণ একটা কন্টেন্ট দিয়ে দিবে। তো কন্টেন্টটাকে আমরা যদি পোস্ট করতে যাই, কন্টেন্টটা আমরা কিভাবে সাজাবো? ফার্স্ট আমরা দেব হচ্ছে টাইটেল। টাইটেলটা কি? টাইটেল হচ্ছে শিরোনাম বলা হয়। দেখেন, আপনি যখন একটা ওয়েবসাইট লগ ইন করবেন, তখন আপনি যখন নতুন পোস্ট করতে যাবেন, অ্যাড টাইটেল এখানে আছে, দেন আপনাদের এরকম একটা বক্স থাকবে। এই জায়গায় আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে। তো এই জায়গা থেকে আমরা টাইটেলের জায়গায় ক্লায়েন্ট আপনাকে এটা দিয়ে দিবে, অথবা আপনাকে রাইট করে নিতে হতে পারে। যদি নেওয়া লাগে সেক্ষেত্রে কি করবেন ওইটা আমি বলে দেব। তো টাইটেলের জায়গায় আমি টাইটেলটাকে কি করলাম, টাইটেলটাকে আমরা কপি করলাম। কপি করার পর এই যে অ্যাড টাইটেল আছে, টাইটেলের জায়গায় আমি টাইটেলটা আমি হচ্ছে এই জায়গায় দিয়ে দিব। নেক্সট হচ্ছে এখানে আমাদের পরবর্তী যে অংশটুকু, সেটা হচ্ছে এই জায়গার কাজ। এই জায়গার কাজটা কি? আমরা যখন একটা কন্টেন্ট পাবলিশ করব, পাবলিশ করার জন্য এখানে এগুলোকে কি বলা হয় বলেন তো? এই যে একটা কন্টেন্টের ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস অ্যান্ড হোয়াই চুজ ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস, এইটাকে কন্টেন্টের কি বলা হয় বলেন তো? এটাকে কন্টেন্টের কি বলা হয় বলতে পারবেন? গত ক্লাসে আমি একটু আলোচনা করছিলাম। এগুলো কন্টেন্টের কি বলা হয়? এগুলোকে বলা হয় কন্টেন্টের হেডিং, বলছিলাম না? তো এখান থেকে মেটা ডেসক্রিপশনের অংশটা আমি পরে আসি, এটা এখন না। এই ইন্ট্রোডাকশন, জাস্ট আমি এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ইন্টার যদি আমি ক্লিক করি, অথবা আপনি যদি কন্টেন্টটাকে যদি সাজানো থাকে, আমার এখানে যেভাবে সাজানো আছে সম্পূর্ণ যদি এভাবে সাজানো থাকে, দেন আপনি কি করতে পারবেন, সম্পূর্ণ কন্টেন্ট কি করতে পারেন, কপি করে দেন হচ্ছে আপনি এখানে কি করতে পারেন, সম্পূর্ণ কন্ট্রোল V দিয়ে পেস্ট করতে পারেন। ওকে। অ্যান্ড এই জায়গায় কথা হচ্ছে, এই জায়গায় আমরা কি করতে পারি, এখানে হোয়াট ইজ ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস। তো এখানে আমি ইন্টার যদি দেই, আমি যদি ইমেজ অ্যাড করি, এখান থেকে আমরা কিভাবে ইমেজ অ্যাড করব? এই জায়গায় আমরা অ্যাড মিডিয়াতে যাব। যদি আমাদের আপলোড করতে হয়, এখান থেকে আমরা আপলোড করতে পারবো। কম্পিউটার সিলেক্ট ফাইলে গেলে আমরা আমাদের যদি কোনো ইমেজ যদি আমি অ্যাড করি, অ্যাড করতে পারবো। বাট এই জায়গায় এখনো কোনো ওই ধরনের ইমেজ নাই, বাট আমি যে কোনো একটা ইমেজ যদি অ্যাড করি, আহ, দেখেন, তো এখানে যে কোনো একটা ইমেজ, আচ্ছা আমি সাউন্ড, আচ্ছা আমার ইমেজটা আমি জাস্ট চুজ করলাম। চুজ করার পর ইনসার্ট ইনটু পোস্ট, দেখেন পোস্টের মধ্যে ইমেজটা আমি অ্যাটাচ করলাম। বাট ইমেজটাকে যদি আপনি মধ্যবর্তী জায়গায় নিয়ে আসেন অথবা রাইট সাইডে নিয়ে আসেন, কিভাবে নিয়ে আসবেন? আমি ইমেজটাকে যদি ক্লিক করি, এখান থেকে এডিট পেন আইকন আছে, দেন এখান থেকে আপনি লেফট সাইড আছে, সেন্টার আছে অ্যান্ড রাইট সাইড আছে। তো আমি কি করব, আমি এটাকে সেন্টারে যদি নেই, নেওয়ার পর আমি এটাকে আপডেট দিয়ে দেবো, তার মানে মধ্যবর্তী জায়গায় এসেছে। এবং এটাকে আপনি বড় ছোট করতে পারবেন, এই ইমেজে ক্লিক করার পর আমি এডিটে ক্লিক করার পর এখন এখান থেকে যদি আমি ফুল সাইজ করে দেই, আর যদি কোনো ক্লায়েন্ট সাইজ দিয়ে দেয়, আপনি কাস্টম সাইজে গিয়ে হাইট এবং ওয়াইডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আপডেট করে দিলাম। এখানে যাওয়ার পর এটাকে আমি ফুল সাইজ দিয়ে এটাকে আমি আপডেট করে দিলাম, তার মানে এটা বড় আসবে। বোঝা গেছে? তার মানে আমি এখানে যদি হেডিংটাকে পরিবর্তন করতে চাই, যেমন এটা আমি হেডিং 2 এ রাখবো। একটা ওয়েবসাইটে হেডিং কয়টা থাকে? হেডিং 6টা থাকে, যেমন H1 থেকে H6 পর্যন্ত। এখন H1 কোনটা হবে, H2 কোনটা হবে, H3 কোনটা হবে, 5 কোনটা হবে, 6 কোনটা হবে, এটা ডিপেন্ড করবে ইম্পর্টেন্সির উপর, যে ইম্পর্টেন্ট কোনটা।
হেডিং অন কিন্তু একটাই থাকবে। কোনটা থাকবে? টাইটেলটা হচ্ছে হেডিং অনের মধ্যে থাকে, বোঝা গেছে? এটা হচ্ছে হেডিং অনের মধ্যে। তারপর আপনি হেডিং টু ইউজ করেন। হেডিং টু ইউজ করার জন্য আমি এখান থেকে এই যে হেডিং আছে না লেখা, হেডিং এ ক্লিক করলে হেডিং টু। আবার এটা যদি হেডিং সিক্স ইউজ করি, এটা আরো ছোট হয়ে গেছে। আবার এটা মার্ক করে যদি আমি হেডিং টু এ দেই, এইটা বড় হয়ে গেছে। এটাকে বলা হয় নর্মাল টেক্সট। তারপর এটা এটা আমি যদি হেডিং, আমি হেডিং টু মাল্টিপল রাখতে পারি, এটা আমি হেডিং টু এ রাখলাম। তারপর যদি আমি এটা হেডিং থ্রিতে রাখি, এটাকে আমি মার্ক করলাম। মার্ক করার পর এটাকে মার্ক করার পর হেডিং থ্রিতে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি হেডিং সিক্স, হেডিং ফাইভ, এভাবে পর্যায়ক্রমে আপনি হেডিং গুলো বসাতে পারবেন। তো আপনারা এই কন্টেন্ট বসানোর কনসেপ্টটা কি সবার ক্লিয়ার হয়ে গেছে? তার মানে এই কনসেপ্টটা ক্লিয়ার যে আমরা যদি ক্লায়েন্ট, ম্যাক্সিমাম আমি বলি 80%, 80% ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আপনাকে কন্টেন্ট বসাতে হবে না, শুধুমাত্র কন্টেন্ট বসানো থাকে। আমাদের যেটা করতে হয়, কন্টেন্টটাকে অপটিমাইজেশন করতে হয়, এসইও করতে হয়। বোঝা গেছে? আর ওই যে বাট আমাদের কিছু কিছু ক্লায়েন্ট আসবে, দেখা যায় কন্টেন্ট বসাতে হয়। যদি এরকম ক্লায়েন্ট আসে তখন আমাদের বসাতে হবে না, যার কারণে আমাদের এটা প্রপারলি শিখতে হবে। বোঝা গেছে? তো এইটার কিছু কাজ আছে, যে এইটা আমরা যখন বসালাম, বসালাম, এই বসানোর পর আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ কেন করি। কিওয়ার্ড রিসার্চ করার উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে কন্টেন্ট রাইটিং করা, আর একটা হচ্ছে কন্টেন্ট রাইটিং করা, আর একটা হচ্ছে ওই একটা স্পেসিফিক একটা কন্টেন্ট দিয়ে কি করা, অন পেজ এসইও করা। এখন কথা হচ্ছে, একটা পেজের জন্য কয়টা কিওয়ার্ড দিয়ে পেজকে অপটিমাইজেশন করা যায়? বলেন তো, কয়টা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজেশন করতে পারবেন? এটা মনে রাখতে হবে যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন আমরা এসইও করব, প্রতিটি পেজের জন্য একটা করে কিওয়ার্ড আমাদেরকে সিলেক্ট করতে হয়। বোঝা গেছে? তো আমি একটা কথা বলছিলাম যে আমি যখন গুগলে টি শার্ট লিখে সার্চ করলাম, টি শার্ট লিখে সার্চ করলাম, গুগল এই টি শার্টকে কেমন করে নিয়ে আসলো এবং গুগল কি কি ডিটেক্ট করে, এটা বলছিলাম না? যে গুগলে আমি সার্চ করছি কি লিখে, গুগলে আমি সার্চ করছি টি শার্ট লিখে। এটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, আমি যেটা লিখে সার্চ করছি। বাট গুগল দেখলো যে এই টি শার্টটা কার মধ্যে আছে, ইউআরএল এর মধ্যে আছে কার, এই টি শার্টটা ইউআরএল এর মধ্যে আছে কার, এই টি শার্ট শব্দটা টাইটেলের মধ্যে আছে কার, এই টি শার্ট শব্দটা কি মেটা ডেসক্রিপশনের মধ্যে আছে কার। ম্যাক্সিমাম সময় গুগল কিন্তু এইটা দেখে মেটা ডেসক্রিপশনের মধ্যে আছে কার। তো গুগল যখন এইটা দেখে যে আপনার কিওয়ার্ডটা, এই জিনিসগুলা আমি এর আগেও পরিচয় করে দিছি। এই ওয়েবসাইটের এখানে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, একটা ওয়েবসাইটের কয়েকটা ইনফরমেশন আসছে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় টাইটেল। এটাকে বলা হয় টাইটেল, তাই না? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে টাইটেল। আর এইটা হচ্ছে, এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ইউআরএল। এটাকে কি বলা হয়? ইউআরএল। এন্ড এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। বোঝা গেছে? কোনটা ইউআরএল, কোনটা টাইটেল, কোনটা মেটা ডেসক্রিপশন, বুঝছেন সবাই? এখন কথা হচ্ছে যে অন পেজ এসইও যদি আমরা করতে যাই, আমাদেরকে কি কি ফলো করতে হবে এন্ড কোন রুলস গুলো মেনটেন করতে হয়। অন পেজ এসইও রুলসটা, তো অন পেজ এসইও ও রুলস, যেটা আজকে আমরা রুলস জানবো, নেক্সট ক্লাসে আমরা ডিরেক্ট হচ্ছে অন পেজ এসইওটা করতে পারবো। বোঝা গেছে? তো রুলস যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আসলে কি কি রুলস আছে, অন পেজ এসইও কি কি রুলস আছে, এন্ড ওইটাকে আমরা কিভাবে মেনটেন করব। ওকে। তো এখানে আমরা যদি, ওকে, এক নাম্বার হচ্ছে আইডেন্টিফাই, আইডেন্টিফাই টার্গেটেড, আইডেন্টিফাই টার্গেটেড কি, টার্গেটেড
টার্গেটেড কিওয়ার্ড। ফার্স্ট আমাদের যেটা করতে হবে, যে আমাদের আমাদের কি করতে হবে, একটা টার্গেটেড কিওয়ার্ড চুজ করতে হবে, বেছে নিতে হবে। একটা পেজ যখন অপটিমাইজেশন করব, ওই পেজের জন্য আমাদের কি করতে হবে, টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের বেছে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। নাম্বার ওয়ান কাজ কি, টার্গেটেড কিওয়ার্ডকে আমরা বেছে নেব। নাম্বার টু, 2 নাম্বার কাজ, 2 নাম্বার কাজটা হচ্ছে আমাদের, যে আপনি যে টার্গেটেড কিওয়ার্ড, এখন টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ডটা কি বুঝছেন সবাই? যে আপনি 10টা কিওয়ার্ড রিসার্চ করলেন, তার মধ্যে থেকে একটা কিওয়ার্ড আপনি বের করলেন, যেটা দিয়ে একটা পেজকে আপনি অপটিমাইজেশন করবেন। যেমন এই কন্টেন্ট যদি আপনি দেখেন, এই কন্টেন্ট দেখেন, এই পুরো একটা কন্টেন্ট, বাট এইটার টার্গেটেড কিওয়ার্ডটা কি, ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস, ঘোস্ট ম্যানিকুইন। এটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড। তার মানে এই পেজটা আমার একটা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজেশন করতে হবে। কিভাবে অপটিমাইজেশন করবেন, ওইটা তো আমরা লাইভ দেখবো, তাই না? ওকে, এই বিষয়টা বুঝছেন যে টার্গেটেড কিওয়ার্ডটা কি? কে কে বুঝেন নাই বলেন তো, টার্গেটেড কিওয়ার্ডটা কি, ফোকাসিং কিওয়ার্ডটা কি, টার্গেটেড বা ফোকাসিং কিওয়ার্ড? আমরা যে কিওয়ার্ডটা দিয়ে একটা পেজ অপটিমাইজেশন করব। ওকে, তো ওই কিওয়ার্ডটা, যেমন আমি এখানে টার্গেটেড কিওয়ার্ডটা আমি ধরে নিলাম, এটা আমি এমনিতে লিখতেছি যে ধরে নিলাম। এক্সাম্পল, এক্সাম্পল, আমি এই টার্গেটেড কিওয়ার্ডটা কি, আমি বেবি ড্রেসই ধরে নিলাম, তাহলে সবাই বুঝতে পারবেন, বেবি ড্রেসই ধরে নিলাম। তো এইটা আমার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, যেটা দিয়ে আমি একটা কন্টেন্টকে কিভাবে অপটিমাইজেশন করব। কোনটা টার্গেটেড কিওয়ার্ড, বেবি ড্রেস, তাই না? ওকে, তো বেবি ড্রেসটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, এবং কন্টেন্টটা আমি কিভাবে অপটিমাইজেশন করব। তো ইউজ টার্গেটেড কিওয়ার্ড, ইউজ টার্গেটেড কিওয়ার্ড টু দা এসইও, এসইও টাইটেল। তো আমার যে টাইটেলটা থাকবে একটা কন্টেন্টে থাকবে, যে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আমি কন্টেন্ট অপটিমাইজেশন করব, ওই টার্গেটেড, যে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আমি কন্টেন্ট অপটিমাইজেশন করব, ওই টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে। মানে আমার কন্টেন্টে যে টাইটেল থাকবে, ওই টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে। এটা সবাই বুঝছেন? এটা বুঝছেন সবাই, যে একটা কন্টেন্টের যে টাইটেলটা থাকবে, ওই টাইটেলের মধ্যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা মাস্ট বি রাখতে হবে। এটা তো বুঝছেন সবাই আমারটা। মনে করেন একটা কন্টেন্ট আছে, যে বেবি ড্রেস নিয়ে, তার মানে ওই টাইটেলের মধ্যে আমার টার্গেটেড কিওয়ার্ড বেবি ড্রেসটা থাকা লাগবে, এই জন্য আমি এক্সাম্পল হিসাবে এটা ধরে নিচ্ছি। সেকেন্ড নাম্বার, সেটা হচ্ছে ইউজ টার্গেটেড কিওয়ার্ড, কিওয়ার্ড ইন দা ইউআরএল। এখন ইউআরএল কি আমি তো বুঝালাম আপনাদের, যে যখন আমি কোনো কিছু লিখে সার্চ করলাম, যে এইটা একটা ইউআরএল, তাই না? তো আমি যখন কোনো পেজে বা পোস্টে যাই, উপরে যেটা লেখা থাকে, এটা ইউআরএল না? এখন কথা হচ্ছে এসইও রুলস বা গুগল অ্যালগোরিদম অনুযায়ী, যে আমি যে কিওয়ার্ডটা দিয়ে অপটিমাইজেশন করব, এই ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে। এই যে দেখছেন ইউআরএল এর মধ্যে টি শার্ট লেখা আছে, সবাই দেখছেন? তার মানে কি, আমাদেরকেও যে ইউআরএলটা থাকবে, ওই ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা বসাতে হবে। কিভাবে বসাবেন ওটা তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এটা বুঝছেন সবাই, যে যে ইউআরএলটা থাকবে, ওই ইউআরএল এর মধ্যে ওই একই টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে। বোঝা গেছে? এরপর যে আঁকাআঁকি করবে, আমি তাকে সরাসরি বের করে দেবো ক্লাস থেকে। এটা বুঝছেন, যে ইউআরএল থাকবে, প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা ইউআরএল থাকে।
দেখেন, এই পোস্টের একটা ইউআরএল আছে। আবার যদি আমি অন্য একটা পোস্টে যাই, যেমন হচ্ছে আহ কোনটাতে আমি যাব, হোয়াইট কালেকশন, এটাতে যাই। ওই হোয়াইট কালেকশনটা ওরা কি ইউআরএল এ রাখছে দেখছেন, লিংকের মধ্যে রাখছে। আবার যদি আমি যাই যে আহ কোথায় যাব, ফরমালসে যাব, এই ফরমালসটা ইউআরএল এর মধ্যে রাখছে দেখছেন। এটা কি সবাই বুঝছেন? কে কে বোঝেন নাই বলেন তো? আচ্ছা, নাম্বার 4, নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে আমাদের কি কাজ করতে হবে। এখানেও আমাদের যে কাজটা করতে হবে, ইউজ টার্গেটেড কিওয়ার্ড ইনক্লুডেড হেডিং, হেডিং, হেডিংস, লাইক আপনার কি H1, H1 থেকে H6 পর্যন্ত যে হেডিং গুলো আছে, এই হেডিং গুলোর মধ্যে আমাদের রাখতে হবে। স্বাধীন ভাই, আমি কিন্তু আপনাকে বের করে দেব। আমি আমি বারবার কিন্তু একটা কথা বলতে পারবো না। ওকে, হেডিং লাইক H1 থেকে H6 পর্যন্ত, বোঝা গেছে? মানে আমাদের একটা কন্টেন্টে যে হেডিং গুলা থাকে, যেমন এই কন্টেন্টে যদি আপনি দেখেন হেডিং গুলা আছে, আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি, ঘোস্ট ম্যানিকুইন, তাই না? তো এই জায়গায় আমাদের এখানে দেখেন, এই যে হেডিং গুলোর মধ্যে ঘোস্ট ম্যানিকুইন রাখা হয়েছে, এটা নট অনলি টার্গেটেড কিওয়ার্ড, এখানে আমরা রিলিভেন্ট কিওয়ার্ড রাখবো যেগুলার সার্চ ভলিউম ভালো, বাট কিওয়ার্ড ডিফিকাল্ট কম। তার মানে ইউজ টার্গেটেড কিওয়ার্ড ইনক্লুডেড আপনার হেডিংস লাইক H1 থেকে H6 পর্যন্ত। 5 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে, এটাও আমরা ইউজ টার্গেটেড, ওই একই কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ডটা কি করব, আমরা টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে ইমেজের আল্টারনেটিভ টেক্সট করব। ইমেজের আল্টারনেটিভ টেক্সট করব। ইমেজের আল্টারনেটিভ টেক্সটটা কি বোঝেন? ইমেজের অল্টারনেটিভ টেক্সটটা হচ্ছে যখন আমরা ইমেজের মধ্যে কোনো টার্গেটেড কিওয়ার্ডটা দেই, ওইটা হচ্ছে ইমেজের আল্টারনেটিভ টেক্সট বলা হয়। বোঝা গেছে? এখন ইমেজে কিভাবে দেবেন ওইটা তো আমরা আসলে সরাসরি দেখব, বাট ইমেজে আল্টারনেটিভ টেক্সট কেন করা হয়, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। দেখেন, আমরা যখন কোন একটা কিছু লিখে সার্চ করি, যে ব্ল্যাক টি শার্ট, ওকে ব্ল্যাক টি শার্ট, তখন ইমেজে যদি যাই, গুগল আমাদেরকে শুধুমাত্র কালো টি শার্টটা নিয়ে এসে দিল। এর কারণটা কি বলেন তো? গুগল কিভাবে বুঝলো যে এটাই হচ্ছে কালো টি শার্ট, বাট সাদা টি শার্ট কেন আনলো না, বলতে পারবেন? গুগলকে এটা নির্দেশনা দেওয়া আছে না, যে মানুষ যখন ব্ল্যাক টি শার্ট লিখে সার্চ করবে, তখন তুমি আমার এই টি শার্ট গুলো সামনে নিয়ে যাবে। কারা নির্দেশনা দেয়? ওয়েবসাইট ওনার। ওয়েবসাইট ওনার কারা? এটা অপটিমাইজেশন কারা করে, কারা? এসইও এক্সপার্টরা। বোঝা গেছে? আবার যদি আপনি দেখেন, যেমন হেদায়েত এসইও এক্সপার্ট বা হেদায়েত এসইও কনসালটেন্ট। এখন ইমেজে যখন আমি যাচ্ছি স্পেসিফিক আমার ইমেজ গুলো আসতেছে। কেন আসবে? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এর কারণটা হচ্ছে গুগলকে নির্দেশনা দেওয়া আছে, যখন এটা লিখে কেউ সার্চ করবে, তখন আমার ইমেজ অ্যান্ড হচ্ছে আমার কি, আমার সব ধরনের ইনফরমেশন যেন গুগল থেকে সবাই কালেক্ট করতে পারে, যে নাম অ্যান্ড হচ্ছে এখান থেকে কল অ্যান্ড হচ্ছে আমার অ্যাড্রেস। এইটা কেন হয়, ইমেজগুলো কেন আসলো আমার?
ইমেজে যখন আমি যাচ্ছি তখন আমার ইমেজ কেন আসলো? কারণ এইটা হচ্ছে ইমেজের আল্টারনেটিভ টেক্সট করার ফলে গুগল এটা ডিটেক্ট করে ইউজারদের সামনে নিয়ে যাচ্ছে। বোঝা গেছে? ওকে। 7 নাম্বার হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে ইউজ টার্গেটেড কিওয়ার্ড বিগিনিং বিগিনিং অফ ইয়োর ফার্স্ট 10% অফ কন্টেন্ট। আচ্ছা, তো ইউজ টার্গেটেড কিওয়ার্ড বিগিনিং অফ ইয়ার ফার্স্ট 10% অফ কন্টেন্ট, এইটা কি? আপনার যে কন্টেন্টটা থাকবে এইটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে। ওয়ার্ড এবং ক্যারেক্টার্স কিন্তু দুইটা আলাদা। এটা জানেন? ওয়ার্ড হচ্ছে প্রত্যেকটা বর্ণ যখন একত্রিত কয়েকটা হয়ে একটা ওয়ার্ড ওয়ার্ড তৈরি হয়, তাই না? সেন্টেন্স হলো কয়েকটা ওয়ার্ড একত্রিত হয়ে সেন্টেন্স তৈরি হয়। বাট ক্যারেক্টারটা হচ্ছে প্রত্যেকটা বর্ণই হচ্ছে ক্যারেক্টার, প্রত্যেকটা লেটার হচ্ছে ক্যারেক্টার। বোঝা গেছে? এটা হচ্ছে ক্যারেক্টার। তো এখানে যদি আপনি দেখেন যে এখানে প্রথম 10%-এর মধ্যে আপনাকে কি করতে হবে? টার্গেটেড কিওয়ার্ড বসাতে হবে। এটা প্রথম 10%। এখন এই কন্টেন্টটা আপনার কত ক্যারেক্টারের? মনে করেন যে আপনার কন্টেন্টটা হচ্ছে 500 ক্যারেক্টার্স 10% অফ কন্টেন্ট। ওকে। যদি এইটা 500 ওয়ার্ডের হয়, যদি অড হিসাব করেন, অডের হয়, সেক্ষেত্রে যদি ফার্স্ট 10% অড আপনি কাউন্ট করেন, ফার্স্ট 10%-এর মধ্যে আপনাকে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। এখন কন্টেন্ট হচ্ছে 500 ওয়ার্ডের, তাহলে কত ওয়ার্ডের মধ্যে আপনাকে ওই টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে বলেন তো? 100? আচ্ছা, 50, তা না? 50টা ওয়ার্ডের মধ্যে আমাকে রাখতে হবে। এখন কন্টেন্ট যদি 1000 ওয়ার্ড হয় তার মানে আমাকে 100 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। কন্টেন্ট যদি 200 ওয়ার্ডের হয় তাহলে কত ওয়ার্ডের মধ্যে রাখবেন বলেন তো? এটা কিন্তু কন্টেন্ট শুরুর বিগিনিং অফ ইয়ার কন্টেন্ট, এখান থেকে কাউন্ট হবে, এখান থেকে ওয়ার্ডটা কাউন্ট হবে 20টা। তার মানে এটা বুঝছেন অ্যালগোরিদমটা? এটা বুঝছেন তাই না? ওকে। 7 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। ডেনসিটি অর্থ কি আপনারা জানেন? ডেনসিটি অর্থ কি? ডেনসিটি অর্থ হচ্ছে কিওয়ার্ডের ঘনত্ব। এখন কিওয়ার্ডের ঘনত্বটা হচ্ছে একটা টার্গেটেড কিওয়ার্ডটা কতবার আপনি ইউজ করবেন। যদি একটা কিওয়ার্ডটা আপনি বারবার দেখেন, গুগল এভাবে কাউন্ট করে, গুগল কন্টেন্টকে র্যাঙ্ক করে কিভাবে। গুগল দেখে যে একটা কন্টেন্টের মধ্যে ওই মেইন কিওয়ার্ডটা কত বেশি ব্যবহার করছে কারা, এখানে ওখানে কারা ব্যবহার করছে, তখন কিন্তু গুগল ডিটেক্ট করে ওই কন্টেন্টকে সামনে নিয়ে যায়। বাট গুগলের অ্যালগোরিদম আছে, আপনি যদি একই কন্টেন্ট বারবার বারবার আননেসেসারি ব্যবহার করতে যান, সেক্ষেত্রে গুগলের ইউজাররা পড়ে কিন্তু আসলে বুঝতে পারবে না। এটাকে বলা হয় কিওয়ার্ড এটাকে বলা হয় কি কিওয়ার্ড স্টাফিং, যেটা আপনি একই কিওয়ার্ড বারবার বারবার রিপিট করতেছেন। বোঝা গেছে? এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। তো এখানে কিওয়ার্ডের ঘনত্বটা আমাদেরকে গুগল বলে যে ওয়ার্ড অনুযায়ী তুমি কি 2 থেকে 2.5%-এ রাখো। 5%-এ রাখো তার মানে কি? তার মানে যদি 500 ওয়াটের হয় তাহলে কত ওয়াটের মধ্যে আপনি কতবার ইউজ করতে পারবেন যদি 2.5 হয়? সাড়ে বারো? সাড়ে বারো তো হয় না, তাই না?
আচ্ছা, যাই হোক, 12 বা 13 বার ইউজ করা যাবে। এখন কথা হচ্ছে যে যদি কিওয়ার্ডের ডেনসিটি অনুযায়ী আপনার 2 হয়, 1000 ওয়ার্ডের কন্টেন্ট আপনি কতবার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করবেন? 1000 ওয়ার্ডের কন্টেন্ট আপনি কতবার টার্গেটেড কিওয়ার্ড ইউজ করবেন বলেন তো? কতবার ইউজ করবেন 1000 ওয়ার্ডের? 1000 ওয়ার্ডের যদি 2.5 হয় 25 বার, আর যদি 2% রাখি, তার মানে আমরা এখানে 20 বার ব্যবহার করব। এখন বলেন যে কিওয়ার্ড ডেনসিটিটা কে কে বোঝেন নাই? কিওয়ার্ডের ঘনত্বটা কে কে বোঝেন নাই? এরকম কেউ আছেন যে কিওয়ার্ডের ঘনত্ব বুঝিয়ে নাই? এটা ক্লিয়ার বোঝেন নাই? আচ্ছা, আবার বলবো, দেখেন, 1 কাপ চাতে আপনি যখন কি করবেন, 1 কাপ চাতে যখন আপনি লিগারটা 1 চা চামচ দেবেন, এইটার ঘনত্ব কিরকম হবে? 1 কাপ চাতে এটার ঘনত্ব কি রকম হবে? আবার ওই 1 কাপ চাতে আপনি যদি লিগার কত 10 চা চামচ দেন, তাহলে ঘনত্ব কোনটা বাড়বে? অবশ্যই 10 চা চামচ দিলে ওইটা চাতে লিগারের ঘনত্ব কোনটা বেশি থাকবে বলেন তো? আচ্ছা, দুইটা দুইটা 4 কাপ মনে করেন, একটাতে দিলেন 1 কাপ, 1 চা চামচ সমান সমান হচ্ছে পানি আছে, আর একটা দিলেন 10 চা চামচ, তাহলে এতে বেশি থাকবে না বিতে? চার ঘনত্ব লিগারের ঘনত্ব বেশি থাকবে বলেন তো? অবশ্যই বিতে। তার মানে কি, আপনি এই কন্টেন্টটা আছে হচ্ছে 500 ওয়াটের, 500 ওয়াটের কন্টেন্ট, বাট 500 ওয়াটে আপনি ব্যবহার করছেন ওই টার্গেটেড কিওয়ার্ডটা 5 বার, এইটার ঘনত্ব কেমন হবে? আবার যদি 10 বার ব্যবহার করেন, তাহলে ওই কিওয়ার্ডের ঘনত্বটা কোনটার বেশি হবে? এই 5 বারের জায়গায় বেশি হবে না 10 বারের? অবশ্যই 10 বার ব্যবহার করলে ওই কিওয়ার্ডের ঘনত্বটা বাড়বে। জিনিসটা কিন্তু সেম। এখন বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। তার মানে কিওয়ার্ড ডেনসিটিটা ক্লিয়ার, এগুলো আরো ক্লিয়ার হবে, এগুলো আপনারা যখন প্র্যাকটিক্যালি করবেন। এটা তো জাস্ট রুলস লিখে দিতেছে, এই জন্য অনেকের মাথায় ঢুকতেছে না। বুঝতেছেন সবাই? তারপরও অনেকের একটু কঠিন লাগতেছে। ওকে, কিওয়ার্ড ডেনসিটিটা গেল। এখন যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। এগুলো যদি এখন ভালোভাবে বুঝতে পারবেন না, বাট ইন্টারনাল যখন লাইভ করব তখন বুঝবেন। আমাদের এই ইন্টারনাল লিঙ্কিং, জাস্ট একটা ছোট্ট একটা স্টোরি বলি, গুগল কেন আসলে ইন্টারনাল লিঙ্কিংটা কি। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে একটা ওয়েবসাইট যখন কন্টেন্ট পাবলিশ করে, তার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা ইনসার্ট করা, নিজের ওয়েবসাইটের লিঙ্কটা নিজের কন্টেন্টের মধ্যে রাখা। আর এক্সটার্নাল লিঙ্কটা কি? এক্সটার্নাল লিঙ্কটা হচ্ছে, এটা হচ্ছে বাহিরের একটা লিঙ্ক, মানে নিজের ওয়েবসাইটের ব্যতীত বাহিরের একটা লিঙ্ক অ্যাড করতে হয়। আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এক্সটার্নাল লিঙ্ক। তো এইটা আমরা যখন রেজাল্টের জন্য দেখি, যে এনইউ রেজাল্ট, ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট অথবা কোনো রেজাল্ট, এদের মেইন ওয়েবসাইটটা কিন্তু একটাই, যে nu.ac.bd, যেটা রেজাল্টস। বাট অনেক ওয়েবসাইট দেখতে পাবেন, এরা কি করে, ওরা ওয়েবসাইট করে দেন লিঙ্ক করে কোনটা, ওই মেইন ওয়েবসাইটে। এখন যদি আপনি ক্লিক করেন, আপনি কিন্তু ঘুরে ওই ওয়েবসাইটে যাচ্ছেন। এই যে এটা www.nu.ac.bd, এইটা এক্সটার্নাল লিঙ্ক না ইন্টারনাল লিঙ্ক বলেন তো? এটা এক্সটার্নাল লিঙ্ক। কেন এক্সটার্নাল লিঙ্ক? কারণ এইটা এই ওয়েবসাইট ওনারের লিঙ্ক না, এটা বাইরের একটা ওয়েবসাইট, যার কারণে এক্সটার্নাল লিঙ্ক। আর এগুলো যদি, এটা কিন্তু তার নিজের ওয়েবসাইটের লিঙ্ক। এই যে ডোমেইনটা collegewiseresult.com, আমি যদি এখানেও ক্লিক করি, এটা অন্য পেজ আসতেছে, কিন্তু তার তার নিজের ওয়েবসাইটের লিঙ্ক, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। বুঝছেন? এখন কথা হচ্ছে গুগল কেন এগুলা করতে বলছে, এলোমেলো এগুলো মাথা ঘুরতেছে না? কারণ দেখেন, গুগল ইউজার ফ্রেন্ডলি, গুগল চায় যে যারা ইউজার আসবে তারা যেন ভালো কিছু পায়। ইন্টারনাল লিঙ্কিং এর অর্থ হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা থেকে আর একটাতে যেন যেতে পারে। আর এক্সটার্নাল লিঙ্কিং এর অর্থ হচ্ছে আপনি যখন ইনফরমেশন দিচ্ছেন,
ইউজার যদি ওই ইনফরমেশন থেকে তার কমপ্লিট ইনফরমেশন না পায়, তখন কি আর একটা ইনফরমেশন পড়তে হবে, যার কারণে ইউজারকে বের হয়ে সার্চ করতে হবে। এই জন্য গুগল বলে যে তুমি একটা এক্সটার্নাল লিঙ্কের অ্যাড করো বা রিলিভেন্ট কন্টেন্টের লিঙ্ক অ্যাড করো। তাহলে কি হবে, তাহলে আর ওই কষ্টটা ইউজারদের করতে হবে না, যার কারণে এক্সটার্নাল লিঙ্কটা আমাদের অ্যাড করতে হয়। এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন পরবর্তীতে। ওকে। এখন আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইওতে যখন আমরা এসইওটা করব, দেখেন এই জায়গাতে আমরা যখন র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবো, এখানে আমাদের স্কোর আছে কত, স্কোরটা এখানে 100-এর মধ্যে কন্টেন্ট দেওয়ার পর কত আসলো, 13। বাট ক্লায়েন্টের জন্য আপনি যখন পারফেক্টলি অন পেজ এসইওটা করবেন, তখন এই স্কোরটা 100-এর মধ্যে কত আসবে জানেন, 100-এর মধ্যে 80+ আসবে। বোঝা গেছে? 100-এর মধ্যে 80+। ওকে। 100-এর মধ্যে 80+ আসবে। তার মানে সবাই তো বুঝতে পারছেন, তাই না? ওকে। তো অন পেজ এসইও রুলস গুলা আমাদের এইটুকুই। বাট অন পেজ এসইওটা যাদের মাথায় একটু কম যাচ্ছে, আহ তারা ইনশাল্লাহ এমনিতেই বুঝতে পারবেন, এমনিতেই বুঝতে পারবেন। দেখেন, আর ওই আগে যেখান থেকে শুরু করছিলাম, আপনারা কোথায় যাবেন, এই সাইটে ক্লিক করবেন। যারা ওয়েবসাইট লগ ইন করতে পারতেছেন না, ফ্রি ওয়েবসাইট তৈরি করছেন, সাইটে যাওয়ার পর এখান থেকে সাইট অ্যাডমিনে যাবেন। মনে থাকবে এই যে ভিজিট ডেভেলপমেন্ট, দেন সাইট অ্যাডমিন। সাইট অ্যাডমিনে যাওয়ার পর এখান থেকে আপনারা কোথায় যাবেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা যেটা দিচ্ছেন ওইটা দিয়ে জাস্ট লগ ইন করবেন, তাই হয়ে যাবে। বুঝছেন কিভাবে আপনারা যাবেন? একদম সিম্পল। জাস্ট আপনারা কন্টিনিউ উইথ মেইলটা দিয়ে সাইটে যাবেন, সাইটে যাওয়ার পর সাইট অ্যাডমিনে যাবেন। আপনার যে নাম আছে ওই নামটা দিয়ে আপনি লগ ইন করবেন, আপনারা যেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছেন। ওকে। তো আপনাদের কার কোনটা কনফিউশন আছে বলেন, অন পেজ এসিও রুলস গুলো নিয়ে কার কোনটা কনফিউশন আছে? এটা আজকে শেখার কিছু নাই, শেখার বলতে আজকে শুধু দেখার অ্যান্ড বোঝার বিষয়টা হচ্ছে নেক্সট ক্লাসে। আমি জাস্ট রুলসটা বলে দিলাম, এই নামগুলোর সাথে আপনাকে পরিচয় করে দিলাম। আমি পারতাম আজকেই এই কাজগুলো সরাসরি করে দেখাতে, আমি পারতাম। বাট এইটা আমার মনে হয় না যে আপনাদের শিখতে গেলে পরবর্তীতে সহজ হবে। এই জন্য আমি ক্লাসটা জাস্ট আপনাদের দেখালাম যে কোনটা কি, পরবর্তীতে কাজ করতে গেলে যেন মাথা মাথায় একটু হলে ঢোকে যে এইটার তো এটার নাম, এটা তো এটার নাম। বুঝছেন? ওকে। আচ্ছা। আর শীটের কপি, ওকে, আমি সিমিলার একটা শীট আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। সিমিলার একটা শীট আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি। টার্গেটেড কিওয়ার্ড বোঝেন না আপনি? সর্বনাশ। টার্গেটেড কিওয়ার্ড না বুঝলে তাহলে তো আজকের ক্লাস আপনি গিলাই ফেলছেন ভাই। এটা বড় প্রবলেম না? ওকে, আমি আপনাদের শীটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এফবিতে, এখনই আমি শেয়ার করে দিচ্ছি। ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাজ করবেন কেন? ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আমরা জাস্ট প্র্যাকটিস করবো। এটা একটা ডেমো ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট এরকম হবে। এখন তো পেইড কিনতে পারবেন না, পেইড দরকারও নাই। সো আপনারা কেন পেইডের মধ্যে যাবেন? আপনারা যদি ফ্রিতে সবকিছু পেইডের মজাটা নিতে পারেন, শিখতে পারেন, তাহলে পেইডের দরকার কি? আমি কি আপনাদের বলবো যে এখন আপনি এত টাকা দেন, দেন হচ্ছে পেইড নেন? তো আমি আমার লাইফে অনেক সময় অনেক টুলস এর প্রয়োজন হয় না, আমি কখনো কোনো ব্যাচে বা কোনো স্টুডেন্টদের আহ এইটাও কখনো আমি নিজে থেকে বলি না যে আপনি হচ্ছে এখান থেকে টুলস নেন, এইটা করেন ওইটা করেন, বা এইটা এইটা এখান থেকে এইটা পারচেস করেন। হ্যাঁ, কারণ এই কারণে যে অনেকে অনেক কথা ভাবতে পারে, অনেকে অনেক কিছু চিন্তা করতে পারে যে আমরা এখান থেকে শিখতে আসলাম, বাট ভাইয়া শিখাইতেছে, বাট এর মধ্যে কি করতেছে, এইটা বলতেছে ওইটা বলতেছে। এই জন্য আমি এটা কনফিডেন্টলি বলতে পারি যে প্রথম থেকে শেষ পর্যন্ত শিখবেন, বাট আমার কাছ থেকে
এটা কখনো পাবেন না যে আপনার এটা নিতে হবে ওইটা নিতে হবে 1 টাকা কষ্ট করতে হবে। আমি শুধু একটা কথাই বলে যাব যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিটলি শিখতে পারবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। বোঝা গেছে? আচ্ছা, তারপরও যদি হঠাৎ কোনো কারণে ক্লাস মিস হয়, আমি চেষ্টা করি যে পরবর্তী দিনে ক্লাসগুলো নেওয়ার, যে টাইমটা আমি ফ্রি থাকি। তো গত ক্লাসে মিস হয়েছে জুমের টেকনিক্যাল প্রবলেমের কারণে, যার কারণে আজকে ক্লাসটা দেওয়া, এই জন্য সবাই ক্লাসে উপস্থিত হতেও পারে নাই। কোনো প্রয়োজন নাই ওয়েবসাইট। আচ্ছা। এবার চিনি কম দেবেন চপে। ওকে। দেখেন আমি দিয়ে দিছি আপনাদের, আপনাদের পাবলিশ করে দিছি। এই শিটটা আমি পাবলিশ করে দিছি। একজন এসি এক্সপার্টের কখনো ওয়েবসাইট লাগে না, প্রয়োজন নাই। প্রয়োজন আছে তখন সে যদি ওয়েবসাইট থেকে আর্নিং করতে চায়, ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং করতে চায়, সে যদি সার্ভিস থেকে আর্নিং করতে চায় তাহলে প্রয়োজন আছে। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কোনো প্রয়োজন নাই। হ্যাঁ। এখন আমার, যেমন আমার 11টা ওয়েবসাইট, এই 11টা ওয়েবসাইট এক একটা এক এক কাজে আমি ব্যবহার করি। এগুলো কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে না, একজন উদ্যোক্তা হিসেবে হচ্ছে আমার এইগুলা ব্যবহার করা, যে আমি পার্সোনাল কিছু ব্র্যান্ডিং তৈরি করা, পার্সোনাল কি তৈরি করা, পার্সোনালি ইন্টারন্যাশনাল সার্ভিস গুলো দেওয়া, অ্যান্ড হচ্ছে কি ইন্টারন্যাশনালি যে ক্লায়েন্ট হান্টিং বল, এটা বিভিন্ন কারণে আসলে তৈরি। বাট এটা আমিও প্রথমে করি নাই, এটা আমি মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে 4 বছর 5 বছর কাজ করে দেন হচ্ছে আমার এই প্ল্যান গুলো আসছে। বাট আপনাদেরও ওই পর্যন্ত যেতে অবশ্যই ক্লায়েন্টের কাজ করতে হবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে, তারপর এই প্ল্যান গুলো আপনাদের মাথায় আসবে। শিটটা আপনাদের গ্রুপে দিয়ে দিছি, ফেসবুক গ্রুপে দিয়ে দিছি। হ্যাঁ, হ্যাঁ। এসইওর আসলে ভ্যালুটা অনেক জায়গায় আছে। আপনারা শিখতে শিখতে বুঝবেন যে এটা এমন একটা সুশৃঙ্খল কাজ, যেটা শিখে যে যা ইচ্ছে তাই করতে পারবে। যে আমি ভালো রাইট করতে পারি, ভালো রাইটিং এর অভ্যাস আছে, অভ্যস্ত, ওকে আমি রাইট করলাম, রাইট করার পর গুগলে আমার ওয়েবসাইটে পাবলিশ করলাম, দেন মানুষ যেটা দেখবে ওই দেখা থেকেও কিন্তু অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিংটা আসে। এই যে বিভিন্ন নিউজ দেখেন আপনারা, অ্যাট্রাক্ট টাইটেল ইউজ করে ফেসবুকে, যে এইটা হয়েছে ওইটা হয়েছে, কত এমন এমন টাইটেল ইউজ করে আপনাকে পড়তে বাধ্য। আপনি যখন ক্লিক করেন, আপনি আর ফেসবুকে থাকেন থাকেন না, আপনি চলে যান কোথায়, ওয়েবসাইটে। বাট আপনি যে পড়তেছেন, এখান থেকে তার আর্নিং আসতেছে কিভাবে, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। এইটা এসইও না জানলে কিন্তু কখনই পসিবল না এই কাজটা করা। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনি ড্রপ শিপিং করবেন, আপনি আহ, নিজস্ব বিজনেস প্ল্যাটফর্ম ওপেন করবেন, আপনি ন্যাশনাল বিজনেস বলেন, ইন্টারন্যাশনাল বিজনেস বলেন, এই জিনিসগুলো আসলে শুধুমাত্র এই কাজগুলো শিখলেই পসিবল, তাছাড়া কখনই পসিবল না। এই যে কন্টেন্ট আইডিয়া নিয়ে আপনাদের আমি আরো ভালো আইডিয়া দেবো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে। আমরা ওয়ান পেজ এসইওটা করার পর আমি চেষ্টা করব যে আপনাদের ওয়ান পেজ এসইও যে রুলস গুলো, অ্যালগোরিদম গুলা অ্যান্ড কন্টেন্ট আইডিয়া গুলো দেওয়া, এইটা আমি দেবো। অ্যান্ড এইটার পর পরবর্তীতে একটা কন্টেন্ট বা ওয়েবসাইট আসলে কিভাবে গুগলে নিয়ে যায়, ওইটাকে আসলে আমরা কিভাবে গুগলে, মানুষ সার্চ করলে একটা ফ্রি ওয়েবসাইট যে করছেন, এটা তো আসলে গুগলে নাই, এটা সার্চ করলে আপনি পাবেন না। তার মানে একটা ওয়েবসাইট শুধুমাত্র তৈরি করলে তো হবে না, তাই না? একটা ওয়েবসাইট তৈরি করার পর ওইটা গুগলে কিভাবে নিয়ে যেতে হয়, এন্ড গুগলের ইউজাররা কিভাবে খুঁজে পাবে, এই সবকিছু তো এইটার অংশ, তাই না? তো আমরা এই জিনিসগুলা আসলে আমরা ধাপে ধাপে জানবো, আমরা ধাপে ধাপে বুঝবো, শিখবো। বাট এর জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে। এর জন্য আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আর সাথে সাথে যেটা করতে হবে, আমার সাথে সাথে কাজগুলো করতে হবে। কোথাও না বুঝলে তার জন্য আমি আছি, আপনারা আমাকে
জিজ্ঞেস করবেন, কেমন? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।